প্রথম দফায় কি হতে পারে সেই ইঙ্গিত পেয়ে এ রাজ্যের মুসলিম সমাজ বুঝে গেছে তৃণমূলকে আর ক্ষমতায় আনা যাবে না। তার ফলে এবার দ্বিতীয় দফায় মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে না। এ রাজ্যে মানুষ পরিবর্তন চাইছে না, এ রাজ্যের মানুষ পরিত্রাণ চায় এই সরকারের থেকে। তৃণমূল তো কোনো দল নয়, তৃণমূল একটা, অনেকে কোম্পানি বলেন, এটা কোম্পানিও নয়, ক্লাবও নয়। তৃণমূল একটা পেশার নাম। যেমন আমি সাংবাদিকতা করি, তেমনি লোকে তৃণমূল করে। তৃণমূল করলে এই আয় হবে, এত টাকা বিনিয়োগ করলাম। আমার মনে হয় তৃণমূলের নেতারা ঘরে ঘরে হালখাতাও করেন যে বছরের গোড়ায় আমি এত টাকা ইনভেস্ট করেছি, সারা বছরে কত লাভ ক্ষতি হলো। 4 তারিখের পর খেলা হবে, তার আগে নির্বাচন কমিশন খেলা শুরু করে দিয়েছে। এবার তো নির্বাচন কমিশন 75 লাখ লাঠি কিনেছে, স্পেশাল লাঠি, যাতে গুলিগালা না চলে, রক্তপাত মুক্ত ভোট। সেই লাঠি যেখানে যেখানে পড়ছে সেখানে এত জ্বালা করছে, তারপরে পুকুরে নামানো হচ্ছে, পুকুরে নামিয়ে জল পুলিশের আন্ডারে রেখে তাদের সেই সব জায়গা ঠান্ডা করা হচ্ছে। না না, দক্ষিণ 24 পরগনা জেলাটাই তো একটা এনকাউন্টার স্পেশালিস্ট জেলা। যদি এবারেও তৃণমূল ক্ষমতায় আসে, আমি লিখে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনাকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে। এবার লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের লড়াই আদৌ নেই। বাংলার মেয়েদের নিরাপত্তা, বাংলার ছেলেদের কাজ, বাংলার সার্বিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য অনেক বাকি, কিচ্ছু হয়নি বাংলায়। এই সব কিছুর লড়াই যদি হয় তাহলে পরিবর্তন হচ্ছেই। আর যদি না হয় তাহলে বাঙালির কপালে, আর দুঃখ বলবো না, বাঙালির কপালে এরপর সর্বনাশ লেখা আছে। পিনাকমাণি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট সাংবাদিক। দাদা, সবার আগে তো অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। আর প্রথম থেকেই যদি আমি একটু দেখি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি দাবি করে বসেছেন যে প্রথম দফা নির্বাচনে এই এত শতাংশ ভোট গ্রহণ হয়েছে, যাতে তৃণমূল কংগ্রেস এবারেও সেঞ্চুরি পার করে ফেলেছে। দ্বিতীয় দফা নির্বাচনের পর ডাবল সেঞ্চুরি হয়ে যাবে, শেষ হাসি তিনিই হাসবেন, এমন এক ইঙ্গিতও কিন্তু দিয়েছেন। কি বলবেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? ইঙ্গিত দেওয়া নয়, এটা তো তাকে বলতেই হবে, তিনি তো বলবেন না আমি হেরে যাচ্ছি। ওদিকে অমিত শাহ এসে বলে গেছেন যে আমরা 110 আসন পাচ্ছি। তো এই লড়াইটা চলবে, এটা তো 4 তারিখ দুপুর পর্যন্ত এই লড়াই থাকবে, যে প্রথম দফার যে আর 152টা আসনে ভোট হয়েছে, দেখতে হবে সেই ভোটটা কোথায় হয়েছে। এই ভোটটা হয়েছে মূলত বিজেপির গড়ে। বিজেপির গড় উত্তরবঙ্গ, সেখানে 54টা মোট আসন, সেখানে নির্বাচন হয়েছে। গতবার বিজেপি এখানে 30টা আসনে জিতেছিল, তৃণমূল জিতেছিল। কিন্তু এবার বিজেপির আসনও সেখানে বাড়ারই কথা, কারণ লোকসভা নির্বাচনেও বিজেপি এই গড় ধরে রেখেছিল। এবং বাড়তি যেটা ছিল সেটা হচ্ছে মালদহে গতবার বিজেপির যেমন ফল তেমন তো ছিলই, কিন্তু তার সঙ্গে এবার কংগ্রেস গত বিধানসভায় শূন্য ছিল, সেখান থেকে কংগ্রেসের একটা উত্থানের সম্ভাবনা। মালদা চিরকালের কংগ্রেসের গড়, গণিখান চৌধুরীর এলাকা। আবার যদি আমরা উত্তর দিনাজপুরের দিকে তাকাই, সেখানেও কংগ্রেস শক্তিশালী। এবার ভোট কাটাকাটির অঙ্ক অন্যরকম, কারণ বামেদের সঙ্গে কংগ্রেসের কোনো জোট নেই। আর বিজেপি তো আশা করছে যে 40-এর উপরে আসন তারা শুধু উত্তরবঙ্গ থেকে পাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেনই। আবার মুর্শিদাবাদের যে দিকে যদি তাকাই আমরা, সেখানে মুসলিম ভোট অনেকটা ভাগ হওয়ার কথা, যদিও আমি মনে করি না। আমি মনে করি বিজেপিকে রোখার জন্য মুসলিমরা প্রথম দফায় আর তৃণমূলকেই ভোট করেছে। কিন্তু তারপরেও 2 মেদিনীপুর ঝাড়গ্রাম একসময় তৃণমূলের ছিল। শুভেন্দু অধিকারী আসার পর পূর্ব মেদিনীপুর, সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বিজেপির পুরনো জেতা জায়গা। আর ভোট হয়েছে পুরুলিয়া, পুরুলিয়ার সবকটা লোকসভা বিজেপির, এবং সেখানে বিধানসভায় তৃণমূল খাতা করতে কতটুকু পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বীরভূমের তৃণমূলের গোলমাল সেই যবে থেকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোলমাল শুরু হয়েছে, এবং বীরভূমে বিজেপির মাটি শক্ত হয়েছে গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি। রাজ্যে 70টা এমন বিধানসভা আসন আছে যেগুলোতে 2021 সালে বিজেপি জিতেছিল, কিন্তু তৃণমূল জিতেছিল, কিন্তু সেই আসনগুলোয় গত লোকসভা নির্বাচনের ফল ইত্যাদিতে দেখা যাচ্ছে বিজেপি পিছিয়ে আছে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে। ফলে সেসব জায়গায় ভালো ফল করবে। সব মিলিয়ে তৃণমূলের
প্রথম দফায় খুব বেশি আশা করা ঠিক হবে না, কিন্তু কর্মীদের মনোবল তো ধরে রাখতে হবে। আমরাও পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট কেমন হবে জানি, কেমন পরীক্ষা দিয়েছি জানি, তবু বাবা মাকে কী বলতাম যে ভালোই দিয়েছি, ভালো মার্কস পাবো। তো সেরকম দাদা, প্রথম দফার নির্বাচনে দেখলাম যে এবারে রেকর্ড ছাপানো, মানে ছাপিয়ে গেল আর কি, এক কথায় যে 91 দশমিক বেড়ে 93.18% হয়েছে। একদমই তাই। তো প্রায় এত সংখ্যক আর কি, এত শতাংশ ভোট দান হলো আর কি। তো এইটা কিসের ইঙ্গিত বলে মনে করেন প্রথমত, এবং দ্বিতীয়ত সামনেই একদম দোরগোড়ায় সেকেন্ড ফেজ ইলেকশন, তো সেই রেকর্ড কি এবারে সেকেন্ড ফেজে ছাপিয়ে যাবে, কি মনে করেন? নির্বাচন কমিশন প্রথম থেকেই বলেছিল পশ্চিমবঙ্গে এবার ভোট হবে ভয়মুক্ত, রিগিমুক্ত, ছাপ্পামুক্ত, অশান্তিমুক্ত, রক্তপাতমুক্ত। সেটা হয়েছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় কি হবে ভবিষ্যৎবাণী করা যায় না। পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমাদের লজ্জা যে গোটা দেশ পারলেও আমরা এখনো রক্তপাতহীন, গোলমালহীন ভোট করতে পারিনি। কিন্তু প্রথম দফায় এটাও রেকর্ড যে কোনো রিপোলিংয়ের দরকার হলো না, কোনো বুথের ভেতরে কোনো গোলমাল হয়নি, কোথাও লোডশেডিং হয়নি, কোথাও ইভিএম খারাপ হয়ে যায়নি, মানে এমন খারাপ হয়ে যায়নি যে ভোট বন্ধ করতে হবে, কোনো সমস্যা হয়নি। এটা মানুষের মনের মধ্যে কমিশনের প্রতি ভরসা তৈরি করেছে। দ্বিতীয় দফায় যারা বেশিরভাগটা কলকাতা সহ আশপাশের শহরাঞ্চলে ভোট রয়েছে, আমাদের নিউ টাউন, সল্ট লেক, এগুলোকে আমি বেশি উল্লেখ করব, এবং কলকাতার বালিগঞ্জ, রাসবিহারী, যেখানে বহুদলে মানুষ থাকেন এবং সমাজের উচ্চকোটির মানুষেরা, তারা ভোট দিতে নিচে নামতেন না ভয়ে। যারা সল্ট লেকে মূলত বৃদ্ধ বৃদ্ধারা থাকেন, তারা গোলমালের ভয়ে রাস্তায় নামতেন না, তারা নামবেন। তারা ভয় কাটিয়ে তাদের একটা কমিশনের ওপর ভরসা তৈরি হয়েছে। এটা যেমন হয়েছে তেমনই প্রথম দফায় কি হতে পারে সেই ইঙ্গিত পেয়ে এ রাজ্যের মুসলিম সমাজ বুঝে গেছে তৃণমূলকে আর ক্ষমতায় আনা যাবে না। তার ফলে এবার দ্বিতীয় দফায় মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে না, দেবে যেটুকু তাদের একান্ত নিজেদের। মুসলিম সমাজ কিন্তু কোনোদিনও তৃণমূলের ভোটার ছিল না। এখনও গোটা দেশে মুসলিমরা কংগ্রেসকে নিজেদের দল মনে করে, কিন্তু কংগ্রেস তলানিতে যাচ্ছে। এরপরে মুসলিমরা একসময় সিপিএমের ছিল, কিন্তু তৃণমূলে তারা এসেছিল শুধুমাত্র বিজেপির ভয়ে, কারণ বিজেপি এলে ক্ষতি হতে পারে, বিজেপি জুজু, এটা দেখানো হয়েছে। বিভিন্ন রাজ্যে বিজেপি আসার পর মুসলিমদের যে অবস্থা, এবং ওয়াকফ থেকে শুরু করে 3 তালাক বন্ধ, এগুলো যেটা হয়েছে, তাতে শিক্ষিত সমাজের ভোটটা ওরকম বিজেপিকে আর ভয় পায় না। এবং এবার তৃণমূলকে যখন জিতিয়ে আনা যাচ্ছে না, তখন বিভিন্ন পকেটে বিজেপিকে হারাতে কাকে ভোট দেওয়া যায় তাদেরকে ভোট দেবে। ফলে বামেরা, কংগ্রেস, এরা মুসলিম ভোট বেশি করে পাবে। ফলে দ্বিতীয় দফার ভোট অঙ্ক সেফোলজিস্টরা আরও ভালো করে বলতে পারবেন কত পার্সেন্ট যাবে। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে ভোট পকেট হিসাবে, জেলা হিসেবে, যেমন নৌশাদ সিদ্দিকীকে নিয়ে 24 পরগনা যেভাবে মাতামাতি হচ্ছে, তাতে ভোট বাড়বে। 3-4টে সিট যদি সিদ্দিকীর দল পেয়ে যায় আমি আশ্চর্য হব না। কিন্তু একটা বিষয়, মুসলিম ভোট চাইবে তৃণমূলের যাত্রা ভঙ্গ করতে, এটা কিন্তু শাসক দলের পক্ষে একটা বিপজ্জনক ইঙ্গিত। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা বিভিন্ন জায়গায় ভোট জানতে, মানে প্রার্থীদের সমর্থনে আসছেন এবং প্রচারে যাচ্ছেন, রোড শো করছেন। বিপুল সংখ্যক জনসুনামি আছড়ে পড়ছে আর কি তাদের এই জমায়েতগুলোতে। তো এটা কি বাংলায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত? সেটা তো মনে হচ্ছে দেখে। তবে আমার একটা বিষয় মনে হয়, বিজেপিকে না আমি অনেক পুরনো দিন থেকে দেখছি। তপন শিকদারের মিটিংয়েও প্রচুর ভিড় হতো। বিজেপির মিটিং মানে ভিড়, কিন্তু ভোট হতো না। এবার যেটা হয়েছে, এই যে মোদি, শাহ, যোগী, হেমন্ত বিশ্ব শর্মা, এদের যে সভা রোড শোগুলোতে ভিড় হয়েছে, সেখানে কিন্তু বিজেপি লোক জড়ো করেছে, এটার সুযোগ পায়নি। কেন? পিটোপিটি একদিনে 3-4টে করে মিটিং। ব্রিগেডের দিন বিজেপি যেভাবে অন্য সব জেলা থেকে লোকজন আনতে পেরেছিল, এই মিটিংগুলোতে আনতে পারেনি। এই মিটিংগুলোতে স্বতঃস্ফূর্ত যোগদান ছিল। আর একটা ব্যাপার, কিছু লোককে বিজেপি আনেনি। যদি এনে থাকে তাহলে বিজেপির সাংগঠনিক জোটটা এই জায়গায় পৌঁছেছে যে তারা লোক আনতে পারছে। এটা বিজেপির যারা করেন তাদের পক্ষে এটা ভালো ইঙ্গিত। আর এ রাজ্যে না, এ রাজ্যে মানুষ পরিবর্তন চাইছে না, এ রাজ্যের মানুষ পরিত্রাণ চাই এই সরকারের থেকে। কারণ আমি
গত 1 বছরে যতগুলো বিয়ে বাড়িতে গেছি, কোনো বিয়েতে কোনো পশ্চিমবঙ্গবাসীর বিয়ে খাইনি। বাবা মা এখানে থাকেন, পুনে থেকে বর বউ তারা ওখানে চাকরি করে, ওখানেই তাদের সম্পর্ক তৈরি হয়েছে, তারা বাংলায় এসেছিলেন, ধুমধাম করে বিয়ে হয়েছে, 4 দিনের মাথায় তারা ফিরে গেছেন, কেউ মুম্বাই থেকে, কেউ হায়দ্রাবাদ থেকে, কেউ বেঙ্গালুরু থেকে। আমার পরিচিত আমি 6টি বিয়ে বাড়িতে গেছি, 6টির বর এবং কনে তারা এই রাজ্যে কাজ করে না। এটার থেকে পরিত্রাণ চাইছেন বাংলার মানুষ। কারণ একটা পরিবারকে আমি চিনি, সেই পরিবারে একজন বৃদ্ধা থাকেন, বৃদ্ধা মানে খুব বেশি বয়স হয়েছে তা নয়, তার ছেলে বেঙ্গালুরুতে চাকরি করে, এমন চাকরি যে সুযোগ পেলে চলে আসতে পারে না, আর তাকে দেখাশোনা করার জন্য যে ভদ্রমহিলা ওই বাড়িতে পরিচারিকার কাজ করেন, তার ছেলে মুর্শিদাবাদে বাড়ি তাদের, তার ছেলে এই ভারতেরই অন্য কোনো রাজ্যে, উত্তরপ্রদেশ বা মুম্বাই কোনো একটা জায়গায় সেখানে মজুরির কাজ করতে যায়। এই বাড়িতে দুজন মহিলার এক কান্না, দুজনকার মধ্যে আর্থসামাজিক দূরত্ব অনেকখানি, কিন্তু দুজনের কাছে এই কান্না হচ্ছে আমার ছেলেটা আমার কাছে নেই, তার জ্বর হলে তাকে কে দেখছে, তাকে তার প্রিয় শুক্তো কে রান্না করে দিচ্ছে। এই যে বেদনা, এইটা একই পরিবারের দুটো সম্পূর্ণ বিপরীত শ্রেণীর আর্থিক সামাজিক শিক্ষা সব দিক থেকে তারা বিপরীত, কিন্তু তাদের একই কান্না। এই কান্নাটা আমার মনে হয় এবার ভোটে বাক্সে সেটা প্রতিফলিত হয়। যে মেয়ে ভোট এত বেশি না, আমি বিশ্বাস করি না যে তৃণমূল 1,500 টাকা দেয় তার জন্য হোটেল লাইনে তারা দাঁড়িয়েছেন, কিংবা তার চেয়ে বেশি তারা চান যে তাদের ছেলেরা বাংলায় চাকরি করুক, বাংলায় কাজ করুক। কবে বাংলায় শেষ একটা ফিতে কাটা হয়েছে? প্রতি বছর বিজনেস সামিট হয়, অনেক টাকা, কোটি কোটি টাকা খরচ হয়। প্রত্যেক বছর আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সেখানে ভাষণে বলেন যে আমরা দেউচা পাচামিতে করছি, আমাদের সমুদ্র বন্দর তৈরি হচ্ছে, গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরে, দীঘা বা মন্দারমণির এখানে। প্রতি বছর একই ঘোষণা করতে হয়। স্পেনে গিয়েও তিনি বলেন মেদিনীপুরে ইস্পাত শিল্প হচ্ছে, আবার এখানে যখন আম্বানি আদানিরা আসেন সেই বিজনেস সামিটে, সেখানেও তিনি একই কথা বলেন। মুম্বাইতে গেছেন যখন, তখনও একই কথা বলেছেন। আমেরিকায় গেছেন, তিনি একই কথা বলেছেন, একই শালবনী। কবে হবে? শালবনীর মানুষ ধোঁয়া দেখতে পেলেন না। আর আমার বাংলায় ঋণের বোঝা এমন জায়গায় যাচ্ছে, এই মুহূর্তে যে বাচ্চাটা জন্মালো তার মাথাতেও 80,000 টাকার ঋণ। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকেই মেয়েরা চাইছেন আমার ছেলেরা ঘরে ফিরে আসুক, এখানে চাকরি বাকরি হোক। উচ্চশিক্ষার জন্য কেউ ভাবে না উচ্চ মাধ্যমিকের পর পশ্চিমবঙ্গে পড়াশোনা করব। মেধাবী ছেলেমেয়েরা তখন থেকে ছোট থেকেই ঠিক করে নেয় আমি পুনেতে পড়তে যাব, দিল্লিতে পড়তে যাব না, অন্য কোথাও পড়তে যাব। বাংলা সিনেমা শুটিং করতে লখনৌ চলে যাচ্ছে, কারণ নয়ডা ফিল্ম সিটি এমন তৈরি হয়ে গেছে, সেখানে অনেক সস্তায় অনেক বেশি সুবিধা পেয়ে শুটিং করা যায়। তাহলে কি রইল আমার? 4 তারিখে ভয়ঙ্কর খেলা হবে, এটা যেন মনে থাকে। জয় বাংলা, এরকম বাইক বাহিনীর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হলো, এবং সেই ভিডিও কে প্রকাশ করেছে না, কমিশন। এবং এরই পাশাপাশি এই বাইকিংয়ের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আশা করি দাদা আপনি জানেন। তো এই যে এই গোটা ঘটনা, যে নির্বাচনের আবহ, তার মাঝখানে বাইক বাহিনীর এই মানে গুন্ডাগিরি আর কি, যদি আমি বলতে চাই আর কি, যে প্রকাশ্যে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারদেরকে ভয় পাওয়ানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তো এই গোটা বিষয়টি নিয়ে কি বলবেন? না, এটা তো তৃণমূল তো কোনো দল নয়। তৃণমূল একটা, অনেকে কোম্পানি বলেন, এটা কোম্পানিও নয়, ক্লাবও না। তৃণমূল একটা পেশার নাম। যেমন আমি সাংবাদিকতা করি, তেমনি লোকে তৃণমূল করে। তৃণমূল করলে এই আয় হবে, এত টাকা বিনিয়োগ করলাম। আমার মনে হয় তৃণমূলের নেতারা ঘরে ঘরে হালখাতাও করেন যে বছরের গোড়ায় আমি এত টাকা ইনভেস্ট করেছি, সারা বছরে কত লাভ ক্ষতি হলো। তো আরেকটা জিনিস হচ্ছে, বামেদের একদম সুযোগ্য ছাত্র এই বাইক বাহিনী, হারমাদ বাহিনী, এগুলো সব ছিল বামেদের অস্ত্র, সিপিএমের অস্ত্র। সেগুলোকে তৃণমূল নিয়েছে। এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলা, সেখানেই এই ভিডিওটা বেরিয়েছে।
তো 4 তারিখের পর খেলা হবে, তার আগে নির্বাচন কমিশন খেলা শুরু করে দিয়েছে। এবার তো নির্বাচন কমিশন 75 লাখ লাঠি কিনেছে, স্পেশাল লাঠি, যাতে গুলিগালা না চলে, রক্তপাত মুক্ত ভোট। সেই লাঠি যেখানে যেখানে পড়ছে সেখানে এত জ্বালা করছে, তারপরে পুকুরে নামানো হচ্ছে, পুকুরে নামিয়ে জল পুলিশের আন্ডারে রেখে তাদের সেই সব জায়গা ঠান্ডা করা হচ্ছে। এবং শোনা যাচ্ছে যারা লাঠি খেয়েছেন এখনো অবধি, তাদের বসতে গেলেই মনে পড়ছে যে কষ্ট হচ্ছে, এখনো ব্যথা। তো এই 75 লাখ লাঠি, সেটা এবার দ্বিতীয় দফার ভোটে কার কার বিশেষ জায়গায় পড়বে তারা এখন অপেক্ষায় আছেন। কিন্তু খুব ভালো লাগলো যে দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের বাইক বাহিনী, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে কোনো থানায়। এটা এ রাজ্যে সবচেয়ে বড় বিস্ময়। 2026-এর ভোটে এটা একটা বড় পাওনা হয়ে রইল। এখনো পর্যন্ত দ্বিতীয় দফার ভোটের জন্য রাজ্যে আটক করা হয়েছে প্রায় 2000 লোককে, যাদের বিভিন্ন জেলা যাদের আটক করে রাখা হয়েছে। প্রথম দফায় 5000 ছিল, এই সংখ্যাটা আরো বাড়বে, এই সংখ্যাটা আরো বেড়ে একটা বড়, না আমি ভুল বললাম, প্রথম দফায় 500 কতজন ছিল, আর এবার সেটা অনেক বেশি হচ্ছে। তো এই আটক করে ভোট করা হচ্ছে যাতে তারা কোনো গোলমাল পাকাতে না পারেন। এখন কি হয়েছে, এবার না নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গটা চ্যালেঞ্জ হয়ে গেছে। গোটা দেশে শান্তিপূর্ণ ভোট করতে পারার পর পশ্চিমবঙ্গে তারা পারবে কিনা। আর প্রথম ফার্স্ট পেপারটা ভালো হয়েছে, এখন সেকেন্ড পেপারটা আরো ভালো যাতে হয় তার ব্যবস্থা, প্রচুর পুলিশ পর্যবেক্ষক। এবার মানে ভোট কর্মী যারা উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, ওখানে দায়িত্ব পালন করেছেন, তাদেরকেই নিয়ে আসা হয়েছে এখানে। সিসিটিভি ক্যামেরা ওখানে খালি বুথে ছিল, বুথের বাইরে ভোটের লাইনের ওপরে ছিল। আর দ্বিতীয় দফায় ভোটের মানে নির্বিঘ্নে করার জন্য বুথে তো থাকবেই, রাস্তায় 4 মাথার মোড়, 5 মাথার মোড়, কোথায় গলি আছে সেখানেও সিসিটিভি থাকবে। সেই সিসিটিভিতে পপ আপ উঠবে, যেগুলো এআই লাগানো। কমিশন যা বলেছে তাতে দপ্তরে বসে কমিশন কর্তারা দেখতে পাবেন কোথায় কে বেচালপনা করছে, সেখানেই 75 লাখ লাঠি তারা কাজ করার জন্য চলে যাবে, সেভাবে বন্টন করা হবে। একদম এই কথার পরিপ্রেক্ষিতেই আরও একটি প্রশ্ন করতে চাই দাদা, সেটা হচ্ছে যে আপনি দক্ষিণ 24 পরগনার কথা বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কথা বলছিলেন। তো দক্ষিণ 24 পরগনা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবে, বিশেষত ডায়মন্ড হারবার উইংটা আমরা জানি। সেইখানে কাকে পর্যবেক্ষক করে পাঠানো হলো? ইউপির একজন জাদ্রেল আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যিনি নাকি আবার এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে আর কি তার বহু সুখ্যাতি রয়েছে। তো এটা কি কমিশনের একটা মাস্টার স্ট্রোক হলো? না না, দক্ষিণ 24 পরগনা জেলাটাই তো একটা এনকাউন্টার স্পেশালিস্ট জেলা। সেখানে কেউ কিছু করলে তাকে এনকাউন্টার কারা করেন, এবং তৃণমূলের যেসব সম্পদেরা ওখানে বাস করেন, তারা যারা ভোটে দাঁড়িয়েছেন, ভোট করাচ্ছেন, তারা জেপি নাড্ডা তখন সর্বভারতীয় সভাপতি হয়েছেন বিজেপির, তার গাড়ির ওপরেও অ্যাটাক করেছিল। তো এগুলো ভুললে চলবে না। আমি এটা বিজেপির সভাপতির ওপর করেছে বলে বলছি না, তিনি তো বহিরাগত, তৃণমূলের ভাষায় রাজ্যের অতিথি। বাংলার লজ্জা তৈরি হয়েছিল। আমার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, মানে রয়েছে মল্লিকা নাড্ডার, তিনি বাংলার মেয়ে। আমি তখন আনন্দবাজারে চাকরি করি, তখন ফোনে কথা হয়েছিল, সেটা নিয়ে আমি খবর করেছিলাম। এখনও সার্চ করলে পাওয়া যাবে যে মল্লিকা নাড্ডা তিনি লজ্জা পেয়েছিলেন যে আমি বাংলার মেয়ে আর আমার স্বামীকে বাংলায় এইভাবে তার কনভয়ের ওপর হামলা। তখন মুকুল রায় আঘাত লেগেছিল হাতের আংটি কাটার জন্য, আমি ছিলাম সেখানে, মেশিন নিয়ে এসে আংটি কাটতে হয়েছিল, এইভাবে অ্যাটাক হয়েছিল। সুতরাং দক্ষিণ 24 পরগনা, আরেকটা কথা, যদি এবারেও তৃণমূল ক্ষমতায় আসে, আমি লিখে দিচ্ছি দক্ষিণ 24 পরগনাকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে। তার কারণ কি, এ রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় আলাদা সেবাশ্রয় প্রকল্প আছে। সব কিছু দক্ষিণ 24 পরগনায় একজন যুবরাজ থাকেন, তিনি যুবরাজের মতো, রাজার মতো সেখানে শাসন করেন, সব কিছু আলাদা। আমিও তো ভাবি যে আমার যদি ঠিকানাটা ওখানে হতো, আমি বিনা পয়সায় চিকিৎসা পেতাম বেশি করে, এখানে সেটা পাওয়া যায় না। আলাদা রাজ্য ঘোষণা করা উচিত, কারণ ওখানে পুলিশ কি করবে, ওখানে বিডিও কি করবেন, এসডিও কি করবেন, সব কিছু অন্যভাবে ঠিক হয়, নবান্ন থেকে ঠিক হয় না। সুতরাং আমার মনে হয় আলাদা একটা কাউন্সিল বা কিছু করে ওটার একটা, আমাদের এই দার্জিলিং এরকম যেরকম আছে, ওরকম একটা কিছু আলাদা ব্যবস্থা একটা কিছু করে দেওয়া যাক। মানে আলাদা রাজ্য করতে তো একটু সময় লাগবে, তার আগে এটুকু করা যেতে পারে।
তো আরও একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে এবারের সেকেন্ড ফেজের নির্বাচনে বা গোটা এই বিধানসভা নির্বাচনের কথা যদি আমি বলি, তাহলে সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর, যেখানে মানে বলে না যে ঘমাসান যুদ্ধ, ঠিক এরকম যুযুধান দুই পক্ষের সামনাসামনি মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই, কার দিকে পাল্লা ভারী? আপনার প্রেডিকশন কি বলছে? না, গত বছর নন্দীগ্রাম ছিল, গ্রাম তো ছোট কেজি, তো ওই যখন দুজনে মুখোমুখি হলেন তখন আমি বলেছিলাম নন্দীগ্রামটা নন্দী কেজি হয়ে গেল। এবার ভবানীপুর, এই ভবানীপুরে একটা বেশ নামটার মধ্যে একটা ভারী কি ব্যাপার আছে, কিন্তু ভবানীপুর আসলে তো ওই ৭-৮টা ওয়ার্ডের খেলা। ৭৭ নম্বর ওয়ার্ড মুখ্যমন্ত্রীকে বাঁচাতে পারে, চিরকাল বাঁচিয়ে এসেছে। গত ২০২৬ সালে ভোটের আগে ২০২১ সালে শোভনদেব চট্টোপাধ্যায় ওই আসন থেকে ৩০,০০০-এর কিছু কম ভোটে জিতেছিলেন, কিন্তু তার আগে ২০১৬ নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম আসনে থেকে, উপনির্বাচন নয় এমনি নির্বাচনে, তখন তিনি ১১ থেকে ১৬ 5 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছেন, তারপরেও ২৬,০০০ ভোটে জিতেছিলেন ভবানীপুর। সেই ভবানীপুরে ৫০,০০০-এর বেশি নাম বাদ গেছে। আমি বলছি না এই সব কটা ভোট তৃণমূলের, এই ৫০,০০০ বাদ গেছে তারা তৃণমূলের, কিন্তু তৃণমূলে যদি না হয় তাহলে এই মৃত মানুষদের জন্য এত কান্নাকাটি করলেন কেন? তাদের পরিবারের লোকেরাও না এত কাঁদেনি এত বছর বাদে। ভবানীপুরে যে নামবাদ গেছে ৫০,০০০, তার মধ্যে ২০,০০০ মৃত মানুষ। সে মানুষেরা মারা গেছেন, তাদের পরিবারের লোকেরা গয়ায় পিণ্ডদানও করে ফেলেছে, কিংবা হারিয়ে গেছেন, ১২ বছর হয়ে গেছে। এত বছর বাদে মুখ্যমন্ত্রী কেন এত কাঁদলেন তাদের জন্য, তাদের বাঁচিয়ে ফেরানোর জন্য? তার মানে তো বোঝা যাচ্ছে এরা সম্পদ ছিলেন। শুধু ওই পাড়াটায়, যে গলিটার মধ্যে তিনি থাকেন, সেই গলিতে এমন প্রচুর নামের হদিশ পাওয়া গিয়েছে যেই নামের মানুষের কোনো অস্তিত্ব নেই। এমনি এমনি বাদ দেওয়া হয়নি কারো নাম, হিন্দু ভোট সেগুলো, ওখানেও তো মুসলিম ভোট নেই, কিন্তু কি করে হলো এটা? আর এই মৃত মানুষের জন্য যে কান্না, সেই চোখের জল বুঝিয়ে দিয়েছে ওর মধ্যে প্রাণভ্রমরা লুকিয়েছিল। তো প্রাণভ্রমরা গেছে। এবার ৭৭ মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা বেশি লিড দেয়, তার সঙ্গে ৮২ মানে ববি হাকিমের ওয়ার্ড, সেটা কিছুটা লিড দেয়। এই দুটো লিড মিলিয়ে বাকি ওয়ার্ডে যে তৃণমূল পিছিয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে থাকেন, সেটা পূরণ হয়েও যেটা বাঁচে তাতেই উনি ২৬,০০০-এ যেতেন। এবার তো ৭৭ নম্বর ওয়ার্ড, সেখানে শুভেন্দু অধিকারী ঢোকার পরেই তো মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে আপনারা ভোট দেবেন তো দেবেন। প্রথমে বলছিলেন ৫ নম্বর বোতাম টিপে, পরে আবার সংশোধন করে বলছেন না ২ নম্বর বোতামটাই আমার বোতাম, ২ ফর ভিক্টরি এসব বলেছেন। কেন ২ ফর ভিক্টরি আমি জানি না, ঠিক আছে ২ ফর ভিক্টরি, তো ওইখানে তারা ভোট দেবেন। কিন্তু এই যে অঙ্ক যেটা বলছে ৭৭-এর মানুষ আদৌ তৃণমূলকে ভোট দেবে কিনা, যদি তারা সবাই ভোট দেন তাহলে ভবানীপুর ড্র, গতবার নন্দীগ্রামের মতো ১,০০০-২-১-এর ব্যবধানে কেউ জিতবেন কেউ হারবেন। আর সেটা যদি না হয় তাহলে শুভেন্দু অধিকারী দ্বিতীয়বার তার কাছে হ্যাট্রিক চান্সটাও চলে আসবে। যদি পরের বার আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ান, আমার মনে হয় শুভেন্দু অধিকারী সেই সুযোগটা পাবেন না। তো তাহলে দাদা, আপনার কথার পরিপ্রেক্ষিতেই মানে এর পরের প্রশ্নটা আসছে, তাহলে কি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ নির্বাচন? দেখুন, বয়স হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন অনেক লড়াই দিয়েছেন। তখন ভাইপোবাবু কোথাও ছিলেন না যে সময় আমি থাকতাম। আমি জিটকার জঙ্গলে যেদিনকে মাওবাদীদের বোমায় অনেক সাংবাদিক ক্ষতিগ্রস্ত হলেন, জওয়ানের মৃত্যু হলো, সেই রাত্রিবেলাটা আমার মনে আছে। আমি আমার সহকর্মীদের, তার চোখ উপড়ে গিয়েছিল, পিজি হাসপাতালে রাতে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মদন মিত্র ছিলেন ছাতাটা ধরে, ভাইপোবাবু তখন ছিলেন না, আপনি জানেন না। নন্দীগ্রামের সময় আমি ছিলাম কনভয়ে, সিঙ্গুরে আমি ছিলাম, আমরা ওই কনভয়ে ঘুরেছি, একসাথে থেকেছি, খেয়েছি, আমরা দেখেছি লড়াই কাকে বলে। তখন তিনি ছিলেন না, তিনি অনেক পরে এসেছেন। কিন্তু সেই সময়ের লড়াই থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে যতগুলো সভা করেছেন, শারীরিকভাবে সেটা খুব কঠিন। আর
এবারকার ভোটটা না একটু মাথার উপরেও চাপ ফেলছে, এটা বোঝা যাচ্ছে বিভিন্ন কথায় বার্তায় তিনি যা বলে ফেলছেন যে তৃণমূলকে ভোট দেবেন, জোড়াফুলকে ভোট দেবেন না ইত্যাদি নানা কিছু বলেছেন, মুখ দিয়ে অনেক সময় অশালীন কথাও বেরিয়ে আসছে, এগুলো হয় এগুলো। এবং তিনি পদযাত্রা করেছেন আর সভা করেছেন বলা হয়, আমি মনে করি উনি সবটাই পদযাত্রা করেছেন, কারণ মঞ্চেও কখনো স্থির হয়ে দাঁড়াননি, তিনি হাঁটেন মঞ্চে। কিন্তু এবার যেমনটা করেছেন মঞ্চের এমাথা থেকে ওমাথা, ওমাথা থেকে এমাথা, সারাক্ষণ ক্যামেরাম্যান যারা ছিলেন তাদের মানে প্যান করতে করতে তাদের মানে হাত ব্যথা হয়ে গেছে। এই যে পদযাত্রা উনি করেছেন এর মধ্যে একটা ইঙ্গিত আছে। আর এই বয়সে রাজনীতিতে না কোনোদিনও কেরিয়ার শেষ হয় না। হয়তো উনি মুখ্যমন্ত্রী থাকবেন না, কিন্তু তৃণমূলের প্রধান হিসেবে তৃণমূল আগামী দিনে যখন কেন্দ্র দখল করতে যাবে তিনিই তো মাথার উপরে থাকবেন, তিনি পরামর্শ দেবেন। কিন্তু অনেকে বলছে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি এখনই সেটা বলতে পারি না। আবার কেউ কেউ বলছে নাকি যে এরপর থেকে সুচিত্রা সেনের মতো তিনি একদম নিজেকে গৃহবন্দী করে ফেলবেন, প্রকাশ্যে দেখা যাবে না। হতে পারে, সব কিছুই হতে পারে। যদি ধরে নিচ্ছি যে এবারের নির্বাচনে পরিবর্তন হয়, তাহলে তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূলের ভবিষ্যৎ খুব ভালো, কারণ বিজেপি এত কথা দিয়েছে, এত কথা দিয়েছে, যে কথাগুলো রাখছে কি রাখছে না সেটা একটা প্রকৃত বিরোধী দলের মতো সেটায় নজর রাখা উচিত। যেমন তৃণমূলের বিরুদ্ধে যত দুর্নীতি আছে তার একটা শ্বেতপত্র বিজেপি প্রকাশ করবে, এটা অমিত শাহ বলেছেন, মোদী বলেছেন। সেই শ্বেতপত্রটা ঠিক ঠিক প্রকাশিত হচ্ছে কিনা, তৃণমূলের সব দুর্নীতিগুলোর মধ্যে রয়ে গেল কিনা, কিছু দুর্নীতি বাদ চলে যেতে পারে, এত কিছু। কারণ এ রাজ্যে না কোনোদিনও একটা ইস্যুতে আটকে থাকেনি, একটা শেষ না হতো তার একটা, এসএসসি গেছে, ওবিসি এসছে, ওবিসি গেছে, টেট এসছে, মানে প্রাথমিক এসছে, প্রাথমিক গেছে, আরজি করে, মানে প্রচুর কিছু, ডিএ ইত্যাদি। সপ্তম বেতন কমিশন চালু করবে বলেছে বিজেপি, বলেছে 45 দিনের মধ্যে সব ডিএ মিটিয়ে দেবে, সরকারি চাকরির শূন্য পদ পূরণ করবে। এই যে এত কিছু বলেছে, এগুলো বিজেপি ঠিক ঠিক করছে কিনা সেটার দিকে নজর রাখা তৃণমূলের বড় কাজ হবে, আর ওইটা হচ্ছে সব থেকে বড় কাজ। সবশেষ প্রশ্ন থাকছে দাদা, তাহলে কি মনে হয় যে এই সেকেন্ড ফেজ নির্বাচনের পরে বাংলায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা? মানুষ তাই বলছে, মানুষ তাই বলছে। এতদিন একটা হিসেব করা হতো 33% ভোট নিয়ে তৃণমূল ভোট যুদ্ধে নামে, সেটা এবার নেই, সেটা নেই। মুসলিম ভোট প্রথম দফায় তৃণমূল পেয়েছে, কিন্তু দ্বিতীয় দফায় মুসলিমরা আর ভরসা করবে না, কারণ তারা বুঝে গেছে এই সরকারটাকে রাখা যাবে না, তাই কে বাঁচাতে পারে একটা সেকেন্ড অপশান দেখি। আর বিজেপি যেহেতু আর কোনো দল নেই, তাই হিন্দুদের একটা বড় অংশের ভোট নিয়েই খেলা শুরু করেছে। এবার কিন্তু হিন্দু ভোট অনেক সংগঠিত, তার কারণ একটাই, এই রাজ্যটাকে বাঁচাতে হবে। বাংলাদেশের কি অবস্থা, অনুপ্রবেশ চলছেই, মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা যেতে হলো শুধুমাত্র তারা প্রতিমা বানান, দুর্গা প্রতিমা বানান, তারা সরস্বতী প্রতিমা বানান। আমাদের দেবীদের হাতে অস্ত্র থাকে, সেই অস্ত্রের দেবী মৃন্ময়ী মূর্তিটা তৈরি করতেন হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলে। তা বাংলার দেবীরা তাদেরকে বাঁচাবেন না? এই লড়াই, শাখা সিঁদুরের লড়াই, এবার লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের লড়াই আদৌ নেই। বাংলার মেয়েদের নিরাপত্তা, বাংলার ছেলেদের কাজ, বাংলার সার্বিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য অনেক বাকি, কিচ্ছু হয়নি বাংলায়। এই সব কিছুর লড়াই যদি হয় তাহলে তো পরিবর্তন হচ্ছেই, আর যদি না হয় তাহলে বাঙালির কপালে, আর দুঃখ বলবো না, বাঙালির কপালে এরপর সর্বনাশ লেখা আছে।